আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। স্বাগতম তোমাদের সবাইকে আজকের লার্ন আপ একাডেমির এই লেকচারে। আজকে আমাদের হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, যেটা এসএসসি ফিজিক্স সিলেবাসের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আজকের আমাদের এটা হচ্ছে থার্ড লেকচার। গত দুইটা লেকচারে আমরা কাজের ধারণা বা কৃতকাজ সংক্রান্ত যে প্রাথমিক আলোচনা বা বেসিক যে ধারণা সেটা আমরা প্রথম লেকচারে, এবং দ্বিতীয় লেকচারে কৃতকাজ সংক্রান্ত বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করছি। আজকে আমরা আমাদের তৃতীয় লেকচারে আমাদের শক্তির যে পার্টটা আছে, যেটা আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, শক্তির মধ্যে বিশেষ করে যান্ত্রিক শক্তি এবং তার দুটো রূপ, একটা হলো গতিশক্তি আর একটা হলো কি বিভব শক্তি। এই দুইটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এই চ্যাপ্টারে আসছে বিভিন্ন বোর্ড এক্সাম বা স্কুল এক্সামগুলোতে। কেমন? তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শক্তি, শক্তির রূপ, যান্ত্রিক শক্তি কাকে বলে, যান্ত্রিক শক্তির দুইটা যে রূপ আছে গতিশক্তি এবং বিভব শক্তি, এটাকে একটু বিস্তৃত আকারে ডিটেইলভাবে একটু পড়াশোনা করা, এটার বেসিকটা একটু করে ভালো করে বোঝার চেষ্টা করা, এবং সর্বশেষ শক্তির যে সংরক্ষণশীলতা নীতি আছে, যেটা আমাদের একেবারে বলতে পারো যে ঘ নাম্বার যে প্রশ্নগুলা, এটাতে অনেক বেশিবার আসছে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কিনা, মেনে চলে কিনা, সমর্থন করে কিনা, এই প্রশ্নটা। তো এটার জন্য আমরা লাস্টে আমাদের লেকচারের শক্তির সংরক্ষণশীলতা নীতিটা একটু করে বুঝবো। তাহলে আজকের লেকচারের টপিকগুলো কি বোঝা গেছে আমরা কি কি পড়তে যাচ্ছি? চলো তাহলে শুরু করা যাক। যারা কৃতকাজটা ভালো মতো পড়ছো তাদের জন্য লেকচারটা ইজি হবে, কারণ শক্তি জিনিসটা পুরোপুরি নির্ভরশীল হচ্ছে আসলে কৃতকাজের উপর। পুরোপুরি নির্ভরশীল কার উপর? কৃতকাজের উপর। যেমন তুমি একটা কথা প্রায় শুনবা, আমি একটু লিখি, শক্তি কাকে বলে, এটার যে ডেফিনেশন তোমাদের এসএসসি লেভেলে যে ডেফিনেশনটা দেওয়া হয় বা যেটা তোমরা লিখবা সাধারণত, সেটা হচ্ছে তোমাদের বইতেও এটা বলা আছে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এটা তোমরা শুনছো বা যারা চ্যাপ্টারটা আগে পড়ছো তারা অলরেডি এটা ব্যবহারও করছো পরীক্ষায়, যে যদি শক্তি কাকে বলে বলে আমরা লিখব কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। এটা একটা প্রথম একেবারে বেসিক কথা, ঠিক আছে কি? এবার আমরা এই জিনিসটার একটু ভাঙবো, মানে একটু ডিটেইলিংয়ে যাবো এটা নিয়ে, যে এখানে আসলে পুরো যে ছোট্ট 5 ওয়ার্ডের একটা কথা বলছে, এই 5 ওয়ার্ডের কথার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটা একটু করবো। তার আগে একটা কথা বলি, আমি একটা পয়েন্ট লিখে দিচ্ছি, এটা একটু লিখো, যে শক্তি কি? শক্তি হচ্ছে মূলত কাজ এবং শক্তি পরস্পর, কাজ এবং শক্তি লিখে নে, দেখছো কি ভুল করতেছে, কাজ এবং শক্তি পরস্পর পরিপূরকের মতো কাজ করে, মানে পরিপূরক বলতে পারো, মানে যা কাজ তাহাই শক্তি। আমরা একটা স্লোগানের মতো বলতে পারি, যাহাই কাজ বা যা কাজ তাই হচ্ছে কি শক্তি। এই যে আমাদের একটা স্লোগান পাওয়া গেছে, ঠিক আছে? কাজ এবং শক্তির একটা স্লোগান আমরা উদ্ভাবন করলাম, যা কাজ তাই হচ্ছে শক্তি। এবার চলো একটু গভীরে নামা যাক এই জিনিসটারে নিয়ে। তার আগে তোমাদেরকে একটা উদাহরণ বলি, উদাহরণ গল্পের মতো জিনিস, তো শোনো, গল্প না আসলে উদাহরণই। কাজ এবং শক্তির মধ্যে ইন্টার কানেকশনটা কোথায়, এটার মধ্যে সামঞ্জস্যটা কোন জায়গায় আমি তোমার বলি। উদাহরণস্বরূপ, তুমি কোনো একটা বস্তু মেঝের উপর দিয়ে ঠেলতেছো, মেঝের উপর দিয়ে কোনো বস্তুকে তুমি কি করতেছো? ঠেলতেছো। আসো চিত্রটা দেখাই। ধরো এখানে একটা বস্তু ছিল, তো এই বস্তুটাকে তুমি কি করতেছো? ঠেলা দিচ্ছ। এফ বলে তুমি ঠেলতেছো, ফলে বস্তুটা কি হচ্ছে? সামনে এগিয়ে আসতেছে, এগিয়ে মনে করো কোথায় আসছে? এই জায়গাতে আসছে। তাহলে ও এস পরিমাণ একটা দূরত্ব অতিক্রম করছে। তো গত ক্লাসে প্রথম ক্লাসের বেসিক হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, বা কৃতকাজের মান হবে এতটুকু। আমরা কস থিটাটা বসাচ্ছি না, কারণ বল এবং সরণ যদি একই দিকে হয়, থিটার মানটা 0 ডিগ্রি হয়, তখন কস থিটা 1 হয়ে যায়, আর আমরা কস থিটা বসাই না, এফ এস পর্যন্তই থাকি। তাহলে এখানে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করে এই বস্তুটাকে যখন ঠেলে এখান থেকে এখানে আনতেছো, তুমি একটা কাজ করছো না? ধরো উদাহরণস্বরূপ একটা মানও নিচ্ছি আমরা, ধরো 10 নিউটন বল প্রয়োগ করছো, বস্তুর সরণ হয়েছে 5 মিটার, তাহলে তুমি বলতে পারবে আমি টোটাল কাজ করছি 50 জুল। বলো এই কথাটা বলা যুক্তিসঙ্গত কিনা, বা যুক্তিসঙ্গত কিনা? অবশ্যই, কারণ তুমি 10 নিউটন বল প্রয়োগে
যদি বস্তুর 5 মিটার সরণ ঘটাও, তাহলে ডেফিনেটলি তুমি 50 জুল কি করছো, কাজ সম্পন্ন করছো এই বস্তুটাকে এখান থেকে এখানে আনতে। ঠিক আছে, এবার এই জায়গাতে শক্তি জিনিসটা কোথায় রিলেটেড আমি তোমারে বলি। আচ্ছা তুমি আমাকে একটু বলো তো, তুমি যখন এই বস্তুটাকে ঠেলে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাবা, এই 50 জুল যেটা তুমি কাজ করছো এটা খরচ হইছে না? বলো স্যার এটা খরচ কিভাবে, এখানে কিসের আবার খরচ আসছে বলি। তুমি যখন কোনো বস্তুকে ঠেলতেছো, তোমার দিক থেকে এনার্জির একটা লস হচ্ছে না? মানে তুমি শক্তি হারাচ্ছ, দুর্বল হয়ে পড়তেছো না? তোমার তো প্রতিনিয়ত কষ্ট বাড়বে। যেমন যখন তুমি একেবারে ইনিশিয়াল পর্যায়ে ঠেলাটা দিবা, তখন তুমি একেবারে কি ফিট, তখন তোমার এনার্জি থাকবে, তুমি তখন বেশি জোরে ঠেলতে পারবা। যত সময় যাবে তুমি তত ধাক্কার পরিমাণ তোমার কমে যাবে, কারণ বস্তু আর তুমি তাড়াতাড়ি নিতে পারবা না, আস্তে আস্তে তুমি স্লো হয়ে যাচ্ছ। এটার কারণ কি, তোমার দিক থেকে একটা এনার্জি লস হচ্ছে, তোমার দিক থেকে একটা এনার্জি কি হচ্ছে, খরচ হয়ে যাচ্ছে না? এজন্যই তো তুমি আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছ। তো মূলত ওই জায়গাতেই হচ্ছে শক্তিটা লুকায়িত আছে। অর্থাৎ আমরা যখন কোনো বস্তুর উপর কাজ সম্পাদন করি, আমরা কোনো বস্তুর উপর যত জুল কাজ সম্পাদন করি, আমাদের কাছ থেকে তত জুল শক্তি কি হয়ে যায়, খরচ হয়ে যায়। এজন্যই বলা হয় যাহাই কাজ তাহাই শক্তি। মানে তুমি কোনো বস্তুর উপর যদি 50 জুল কাজ করে থাকো, তোমার দিক থেকে তোমার শরীর থেকে 50 জুল শক্তি কি হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে। এখন এবার আসো একটা, এতটুকু পর্যন্ত বুঝছো, এতটুকু ক্লিয়ার যে তুমি এই বস্তুর উপর 50 জুল কাজ করা মানে তোমার দিক থেকে 50 জুল শক্তি কি হয়েছে, খরচ হয়েছে। তুমি একটু হলেও টায়ার্ড ফিল করতেছো, কারণ তোমার এনার্জিটা কমে গেছে। মূলত ওই এনার্জিটাই তো কৃতকাজ। তাহলে তুমি তোমার এনার্জিটাকে কৃতকাজে রূপান্তর করে দিছো। এই 50 জুল যখন তুমি খরচ করো নাই, তখন তোমার মধ্যে এনার্জি ছিল না। যখন তুমি 50 জুল কাজ করছো, তখন তোমার একটু টায়ার্ড মনে হচ্ছে, কারণ এই 50 জুল শক্তি তোমার কাছ থেকে কমে গেছে। এখন কথা হচ্ছে, এই 50 জুল শক্তি আমি ওর উপর কাজ করলাম, আমার দিক থেকে কমে গেছে। তো আমি যদি শক্তি হারাই ফেলি, কেউ তো শক্তি এটা গ্রহণ করছে, কারণ অন্য কেউ যদি শক্তি এটা গ্রহণ না করে আমি তো হারাইতে পারতাম না। আমি কোনো একটা জিনিস হারাইছি, তাহলে ওটা অবশ্যই কেউ কি করবে, গ্রহণ করবে না? তাহলে মূলত এই 50 জুল কৃতকাজ বা 50 জুল শক্তি যেটা তুমি হারাইছো বা তোমার দিক থেকে কাজ সম্পাদন হয়েছে, এটা এই বস্তুতে এখান থেকে এখানে সরাইতে যে শক্তি, এই শক্তিতে কি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এটা এই বস্তু কি করতেছে, গ্রহণ করতেছে। কথা বুঝাইতে পারছি? মূলত এই বস্তুটার অবস্থান পরিবর্তনের জন্য, এই বস্তুটার অবস্থান পরিবর্তনের জন্য ওই বস্তুটা একটা কি করবে, শক্তি লাভ করবে। এবং ওই বস্তুর শক্তি কোত্থেকে লাভ করতেছে, তুমি যে শক্তিটা হারাই ফেলতেছো সেটা ওই বস্তুটা কি করে, লাভ করে। তাহলে এখানে আমরা সুন্দর করে জিনিসটা এভাবে বলতে পারি, এখানে যে কাজ করতেছে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় তাকে এজেন্ট বলি। কি বলি, এজেন্ট। ঠিক আছে কিনা, মানে যে এফ বল প্রয়োগ করতেছে, মনে করো আমি প্রয়োগ করতেছি, আমি হলাম এখানে এজেন্ট। বুঝছো কিনা? তাহলে আমি এজেন্ট হিসেবে কাজ করলাম। তাহলে এজেন্টের থেকে যে শক্তিটা হারাই যাবে বা এজেন্টের যেটা কৃতকাজ, সেটা হচ্ছে বস্তুর কি শক্তি হিসেবে কি বা বস্তুর গৃহীত শক্তিতে কি হয়, পরিণত হয়। তাহলে এই সিনারিও থেকে আমরা বলতে পারি যে এজেন্টের যেটা কাজ, এজেন্টের কৃতকাজ মানে যে কাজটা এজেন্ট করছে কোনো বস্তুর উপর, তো ওই পরিমাণ যতটুকু পরিমাণ কাজ করছে ততটুকু পরিমাণ কি করছে, শক্তি হারাই ফেলছে না, শক্তি হারাই ফেলছে। ওইটাই মূলত ওই বস্তুটা কি করে, বস্তুর গৃহীত শক্তির সমান। মানে ওই বস্তুর মধ্যেই শক্তিটা কি হয়, জমা হয়। তাহলে এজেন্ট যেটা কি কাজ করছে সেটাই বস্তুর মধ্যে শক্তি আকারে কি হয়েছে, জমা হয়েছে। আমরা একটু পরেই তার দুইটা রূপ দেখব। এই গৃহীত শক্তিটা দুইটা রূপে জমা হইতে পারে, একটা হলো হয় গতিশক্তি আকারে জমা হইতে পারে, অথবা বিভব শক্তি আকারে জমা হইতে পারে। আমরা একটু পরেই তার ব্যাখ্যায় পৌঁছাই যাব। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটার বলতে পারি যে কৃতকাজটাই শক্তিতে রূপান্তর হয়ে গেছে। তাহলে কৃতকাজ শক্তিতে কি হয়েছে, রূপান্তর হয়েছে। কৃতকাজ শক্তিতে রূপান্তর হয়। মূলত কৃতকাজটা শক্তিতে রূপান্তর হয়েছে বলেই আমি যে কাজটা করছি ওই পরিমাণ শক্তি ওই বস্তুর মধ্যে কি হয়,
জমা হয়। তো জমাটা দুই রূপে হইতে পারে। একটা রূপ হলো হয় ওই বস্তু সেটার মাধ্যমে গতিশীল হবে, তখন ওটাকে আমরা গতিশক্তি বলবো, অথবা বস্তু স্থির থাকতে পারে, তখন আমরা এটাকে বিভব শক্তি বলবো। ঠিক আছে, আমরা যাবো আর একটু ডিটেলিংয়ে পড়বো, বাট এতটুকু পড়া থেকে তুমি আমাকে এই লাইনটার তাৎপর্যটা বুঝছো কিনা আমার শুধু এইটুক বলো, যে স্যার আমি এটা বুঝছি যে যেটাই কাজ সেটাই হলো শক্তি, মানে যাহাই কাজ তাহাই শক্তি। এই দুইটা জাস্ট একটা মাধ্যম, মানে এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এখানে রাশিটা সেম। কাজ এবং শক্তি এটা একই রাশি, আসলে এটা কি রাশি? একই রাশি। তাহলে তুমি জাস্ট কাজ থেকে শক্তিতে এটাকে রূপান্তর করে দিছো। এই জন্যই বলা হয় যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে তুমি এই পুরো সিনারিওটা যদি ভালো মতো বুঝো, তুমি এটা আরো ভালো বুঝবা আগের চেয়ে। তুমি আগে শুধু লাইনটা আমরা জাস্ট মানে কথার মতো পড়ে ফেলতে যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এবার তুমি এই জিনিসটার আলোকে এটাকে বিবেচনা করো তো কি বলছে। এখানে একটা সামর্থ্যের কথা বলা হয়েছে, অ্যাবিলিটির কথা বলা হচ্ছে, মানে তুমি কাজ যদি করতে চাও তোমার মধ্যে শক্তি জমা থাকতে হবে, তোমার শক্তি প্রয়োজন, তুমি শক্তি থাকলেই কাজ করতে পারবা। এটাকেই তো মানে কাজ করার সামর্থ্য বলা হয়। তাহলে তুমি কাজ ততক্ষণ পর্যন্ত করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার শক্তি থাকবে না। তাহলে তুমি যখনই শক্তি লাভ করবে বা তোমার মধ্যে শক্তি থাকবে, তখন তুমি কাজ করার সামর্থ্যটা অর্জন করবা। তার মানে হলো তুমি যখন কাজ করবা, ওই যে শক্তিটা তোমার মধ্যে জমা আছে, ওই শক্তিটা কি কাজে রূপান্তর হবে। এই যে যখন আমরা কৃতকাজ করছি 50 জুল, তাহলে 50 জুল কাজ করা হয়েছে এখান থেকে এখানে আনতে, তাহলে ওই ব্যক্তিটা বা আমি যদি নিয়ে আসি, আমি আমার মধ্যে 50 জুল শক্তি জমা ছিল বিধায় আমি এত জুল কাজ করতে পারছি। তাহলে ওই কৃত কাজটাকে আমি এখানে শক্তিতে রূপান্তর করে দিছি, অর্থাৎ এই বস্তুকে এখান থেকে এখানে আনতে আমার কাজ করার সামর্থ্য 50 জুল, এবং এটা ছিল বিধায় আমি বস্তুটাকে এখান থেকে এখানে আনতে পারছি। জিনিসটা কি বুঝছো যে কাজ করার সামর্থ্যকে কেন শক্তি বলা হচ্ছে? কারণ শক্তি থাকলেই কাজ পাওয়া যাবে, বা কাজ করলেই শক্তিটা রূপান্তরিত হবে, এক কথা। তাহলে দিন শেষে আমরা এই স্লোগানে বিশ্বাস করতে পারি তো যে যাহাই কাজ তাহাই কি শক্তি। বলো, এটুকু বুঝছি ভালো মতো সবাই? তাহলে শক্তির কি একটা আইডিয়া পাওয়া গেছে যে শক্তি জিনিসটাকে এখন আমরা মানে কি হিসেবে বিবেচনা করতে পারি? শক্তি আর কাজ ভিন্ন কোনো রাশি নয়, এটা একই রাশি, জাস্ট দুইটা রূপ, দুইটা ভিন্ন রূপ। বুঝছো? ওই যাহাই 1 কিলোমিটার তাহাই 1000 মিটার, মানে 1000 মিটার যেই কথা, 1 কিলোমিটার একই কথা। দুইটাই একই পরিমাণ দূরত্ব প্রকাশ করতেছে, কিন্তু রূপটা ভিন্ন। যখন কিলোমিটার বলতেছো তখন ভ্যালু ব্যবহার করতেছো 1, যখন মিটার ব্যবহার করতেছো তখন 1000। বাট এখানে যত জুল কাজ তত জুল শক্তি। এখানে আরো সিমিলার, যে ওখানে তো ভ্যালু ডিফারেন্স, অন্তত এখানে ভ্যালু ডিফারেন্স হবে না। 50 জুল কাজ মানে 50 জুলই শক্তি। কথা বুঝছো? একই, ভ্যালু সেম। তাহলে এইটুক পর্যন্ত আমরা বুঝলাম। এবার একটু একক আর মাত্রা নিয়ে বলি। কাজের একক আর মাত্রা নিশ্চয়ই তোমরা জানো। কাজের একক আর মাত্রা যা, শক্তির একক এবং মাত্রাও তাই একই। কারণ রাশি যদি একই হয় তাহলে অবশ্যই তাদের কি মাত্রা সমীকরণটাও একই হবে। তাহলে একটু ছোট্ট করে লিখে রাখো, শক্তির একক জুল, আমরা যেটাকে জ্যা দিয়ে প্রকাশ করি, এবং মাত্রা ml স্কোয়ার, টি ইনভার্স কত 2। শক্তির একক হচ্ছে জুল এবং মাত্রাও হচ্ছে কি ml স্কোয়ার টি ইনভার্স 2। বুঝছো? এটা হলো শক্তির প্রাথমিক বা বেসিক লেভেলের যে ধারণা সেটা। এবার তোমাদেরকে আমি বলি, এটুকু পর্যন্ত যদি বুঝে থাকো, বইয়ে এত কথাবার্তা নাই, এটুক শক্তি পর্যন্ত মনে রাখলে হবে। বইয়ে টুকটাক কিছু জিনিস আছে, একটু পড়বা। ওইখানে শক্তির বিভিন্ন রূপের কথা বলছে, যেমন রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, অনেক ধরনের শক্তি। আর শক্তির ব্যাপারে একটা ইউনিভার্সাল লাইন আছে, সেটা হলো শক্তির কখনো ধ্বংসও হয় না, শক্তির কখনো সৃষ্টিও হয় না। মানে কেউ শক্তি ধ্বংসও করতে পারে না, কেউ শক্তি সৃষ্টিও করতে পারে না। মহান আল্লাহ তাআলা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য একটা ফিক্সড অ্যামাউন্টের এনার্জি এখানে মানে এই পুরো বিশ্ব চালনার জন্য, পুরো মহাকাশ থেকে শুরু করে সব কিছু চালনার জন্য একটা ফিক্সড অ্যামাউন্টের শক্তি আল্লাহ কি করে দিছে, একেবারে সৃষ্টির
পূর্ব থেকে এটা ফিক্সড করে দেওয়া হয়েছে। মানুষ কি করতেছে জানো, ওই শক্তিটাকে জাস্ট নতুন নতুন রূপে ব্যবহার করতেছে। এখন এইখানে তোমার একটা প্রশ্ন আসবে অনেকের মনে, একটু বলি, ক্লিয়ার করে দিই 2 মিনিট, যে স্যার যদি আমরা বলি শক্তির ধ্বংসও নাই বা শক্তির সৃষ্টিও নাই, তাহলে স্যার আমরা যে এত নতুন নতুন ধরনের প্রযুক্তি আবিষ্কার করতেছি, এত নতুন ধরনের শক্তির সন্ধান পাচ্ছি, বা তেল এক প্রকার শক্তি আমরা বলি, তেল জ্বালানি এক প্রকার শক্তি, তো অনেক অনেক ধরনের আমরা খনি ব্যবহার করতেছি না, খনি উদ্ভাবন করতেছি না, তো স্যার শক্তি কিভাবে সৃষ্টি হচ্ছে না বলেন? শক্তি তো সব জায়গা থেকে উৎপন্ন হচ্ছে। যেমন আমি একটা তেলের নতুন খনি আবিষ্কার করলাম, গ্যাসের একটা নতুন খনি পাওয়া গেল, তো ওগুলাকে আমি যখন জ্বালানিতে কনভার্ট করব, আমার এনার্জি আগের তুলনায় বেড়ে যাবে না? ঘটনা হচ্ছে তুমি এগুলাকে যখন রূপান্তর করবা, এটা একটা সাইকেলের মতো কাজ করে। তোমরা নিশ্চয়ই পানিচক্র জিনিসটার সাথে পড়ছো। পানিচক্র, বাষ্পীভূত হয়ে পানি মেঘে পরিণত হয়, মেঘ থেকে আবার জলীয় বাষ্প, দেন আবার বৃষ্টি হয়ে ভূমিতে ফিরে আসে, আবার জলীয় বাষ্প হয়ে কোথায় যায়। এটা একটা সাইকেলের মতো কাজ করে। কথা বুঝতে পারছো? তো শক্তি জিনিসটাও হচ্ছে একটা সাইকেলের মতো। টোটাল এনার্জিটা সবসময় ফিক্সড, টোটাল এনার্জি বাড়বেও না কমবেও না, তবে অনেকগুলো কি আছে, রূপ আছে। যেমন রাসায়নিক শক্তি, এটা একটা রূপ যে রাসায়নিকভাবে ব্যবহার হচ্ছে। তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, তারপর জ্বালানি শক্তি, এগুলো হচ্ছে এক একটা রূপ। তুমি শক্তিটাকে এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট করতেছো। যেমন তুমি যখন কারেন্ট জ্বালাচ্ছ, তুমি বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি ব্যবহার করতেছো, তাহলে একটা লাইট জ্বলতেছে, বিদ্যুৎ শক্তি ক্ষয় হচ্ছে, তো বিদ্যুৎ শক্তির পরিবর্তে তুমি আউটকাম কি পাচ্ছ? তুমি লাইট থেকে আলো পাচ্ছ, লাইটটা তাপ শক্তি, লাইটটা গরম হচ্ছে, তাপ শক্তি পাচ্ছ। তাহলে ওই বিদ্যুৎ শক্তি তাপ শক্তি এবং আলোক শক্তিতে কি হয়ে যাচ্ছে, রূপান্তর হয়ে যাচ্ছে। তাহলে মনে করো 10 জুল বিদ্যুৎ শক্তি যদি খরচ হয়, তাহলে ওইখান থেকে তুমি আলোক শক্তি পাবা 8 জুল, 2 জুল পাবা কি, তাপ শক্তি। তাহলে বলো তো, তুমি যে আলোক শক্তি নতুন করে পাচ্ছ, তুমি কি বলতে পারবা এটা নতুনভাবে তৈরি হয়েছে? না, এটা ওই বিদ্যুৎ শক্তি থেকেই কি হয়েছে, রূপান্তরিত হয়েছে। তাহলে শক্তির ব্যাপারে এটা সবসময় মনে রাখবা, শক্তি সৃষ্টিও হয় না, শক্তি ধ্বংসও হয় না। শক্তি কি করে, এক রূপ থেকে আরেক রূপে জাস্ট ট্রান্সফার হইতে থাকে। জাস্ট একটা রূপ থেকে একটা ভিন্ন রূপে এটা কনভার্ট হয়েছে। অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্ট যেটা, এটা অলওয়েজ ফিক্সড, একটা এটা কনস্ট্যান্ট, এটা কখনো কম বেশি হয় না। বুঝতে পারছি? এই হলো আমাদের শক্তি সংক্রান্ত প্রাথমিক লেভেলের কথাবার্তা। এবার আমরা যেটা পড়ব খুবই গুরুত্বপূর্ণ এটার, সেটা হলো যান্ত্রিক শক্তি। আমাদের শক্তি থেকে আমরা এখন পর্যন্ত যা পড়াশোনা করছি, ওখানে কোনো ম্যাথের কোনো কি নাই, কোনো ধরনের ক্লু নেই, বা ওখান থেকে ম্যাথ আসবেও না, ওটা বেসিক বোঝার জন্য। আমরা ম্যাথমেটিক্যাল যে পার্টটা করব শক্তি থেকে, ওটা পুরোপুরি হচ্ছে যান্ত্রিক শক্তি। একটা হলো গতিশক্তি আর একটা হলো কি, বিভব শক্তি। তাহলে প্রথমে আসো যান্ত্রিক শক্তির সংজ্ঞাটা একটু লিখে দিই তোমাদেরকে, এটা পরীক্ষায় আসে। যান্ত্রিক শক্তি কাকে বলে সবাই একটু লিখে ফেলো আগে, তারপর আমরা এক্সপ্লেনেশনে ঢুকব। যান্ত্রিক শক্তি, বল প্রয়োগে কোনো বস্তুর উপর বা কোনো বস্তুর বল প্রয়োগে কোনো বস্তুর ভৌত অবস্থানের পরিবর্তন বা বেগের পরিবর্তন। মানে এখানে দুইটা পরিবর্তন, একটা হলো ভৌত অবস্থানের পরিবর্তন আর একটা হলো বেগের পরিবর্তন। তো বল প্রয়োগে যখন তুমি কোনো বস্তুর এই দুইটার যে কোনো একটা অবস্থার চেঞ্জ করবা, হয় তার গতি অবস্থা মানে বেগের অবস্থাটা চেঞ্জ করবা, অথবা ভৌত অবস্থানের চেঞ্জ করবা, এটার জন্য বস্তু একটা শক্তি লাভ করে। ওই বল প্রয়োগের কারণে কাজ হবে না, ওই কাজটা তার মধ্যে শক্তি আকারে জমা হয়। বুঝছো? তাহলে দুইটা রূপ হইতে পারে, একটা ভৌত অবস্থানের জন্য, একটা বেগের পরিবর্তনের জন্য। তাহলে বেগের পরিবর্তনের ফলে বস্তু যে শক্তি লাভ করে, বস্তু যে শক্তি লাভ করে তাকে যান্ত্রিক শক্তি বলে।
তাকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে এই জায়গায় কয় ধরনের পরিবর্তন? দুই ধরনের। একটা হলো ভৌত অবস্থানের পরিবর্তন এটা, আরেকটা হলো বেগের পরিবর্তন এটা। এই দুইটা জিনিসের পরিবর্তন ঘটতে পারে, একটা হলো ভৌত অবস্থানের, আরেকটা হলো বেগের। এই দুই ধরনের পরিবর্তন হতে পারে। তাহলে যান্ত্রিক শক্তি হচ্ছে বল প্রয়োগের কারণে, সংজ্ঞাটা একটু বুঝবা। বল প্রয়োগের কারণে তুমি কোনো বস্তুর মধ্যে দুই ধরনের পরিবর্তন ঘটাইতে পারবা। এক, তার বেগের পরিবর্তন করতে পারবা। ডেফিনেটলি মনে করো একটা বস্তুকে তুমি ধাক্কা দিয়ে গতিশীল করতে পারবা, সে স্থির ছিল তুমি তাকে গতিশীল করতে পারবা, বা সে গতিশীল ছিল তুমি তারে কি করতে পারবা? স্থির করতে পারবা। তাহলে বল প্রয়োগে বেগের পরিবর্তন সম্ভব। আবার বল প্রয়োগে বস্তুর ভৌত অবস্থানের পরিবর্তন করা যায়। ভৌত অবস্থান মানে হচ্ছে এই মার্কারটাকে, যেমন মনে করো এই মার্কারটা যদি টেবিলে থাকে, এই তো কখনো টেবিল থেকে মনে করো এখানে নিজে নিজে উঠে আসবে না। এখন আমি এই মার্কারটাকে এই টেবিল থেকে আমার হাতের মাধ্যমে আমি এখান পর্যন্ত উঠায় নিয়ে আসছি এবং ধরে রাখছি এইভাবে। তাহলে এই মার্কারটাকে যে আমি টেবিল থেকে এখান পর্যন্ত উঠাইছি, তার ভৌত অবস্থানের একটা পরিবর্তন হয়েছে না? অবস্থান মানে তার আগে যে অবস্থানটা ছিল এখন সে অবস্থানে সে নাই, এখন আরেকটা অবস্থানে আসছে। তাহলে ও যে এই অবস্থানে আসছে এটার পেছনে দায়ী কে? আমি বল প্রয়োগ করছি, এটা না দায়ী? অর্থাৎ আমি বল প্রয়োগের কারণেই তো, আমার বলের জন্যই এই বস্তুটা এখান থেকে কি এখানে আসছে। স্টিল আমি যখন ওকে এভাবে ধরে রাখছি আমি এখনো বল প্রয়োগ করতেছি, কারণ এই বস্তুর ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। বস্তু চাচ্ছে নিচের দিকে পড়ে যাইতে, তো আমি যে হাতের উপর রাখছি আমি তার একটা সাপোর্ট দিয়ে রাখছি না? এই বস্তুটা কিন্তু আমার হাতের উপর কি করতেছে? বল প্রয়োগ করতেছে। তাহলে এই বল প্রয়োগের বিরুদ্ধে আমিও কি দিচ্ছি? একটা প্রতিক্রিয়া বল দিচ্ছি, যেটা তার ওজনের সমান। তাহলে এই জন্যই এই বস্তুটাকে আমি এখানে ধরে রাখতে পারছি। কথা বুঝছো? যেমন আমি 50 কেজি ভরের একটা বস্তুর কি হাতের উপর ধরে রাখতে পারবো? কারণ 50 কেজি ভরের বস্তুর ওজন অনেক বেশি, আমি হাত দিয়ে ওই পরিমাণ বল দিতে পারবো না, যার কারণে বস্তু নিচে পড়ে যাবে। বাট এটার ওজনটা কম, এই জন্য আমি এটাকে কি করতে পারতেছি? সাপোর্ট দিয়ে ধরে রাখতে পারতেছি। তাইলে বল প্রয়োগে বস্তুর দুই ধরনের অবস্থার পরিবর্তন করা যায়। একটা হলো ভৌত অবস্থানের পরিবর্তন করতে পারবা, আর একটা হলো বেগের পরিবর্তন বা তার গতীয় অবস্থার কি পরিবর্তন করতে পারবা। হয় স্থির বস্তু গতিশীল বা গতিশীল বস্তু কি স্থির। তাইলে এই দুইটা রূপের যে কোনো একটাতে পৌঁছাইতে ওই বস্তু একটা শক্তি লাভ করে। কারণ ওই যে আমরা বলছিলাম কৃত কাজটাই শক্তিতে কনভার্ট হয়ে যায়। তো তুমি যখন ওদের এই অবস্থানগুলা বা এই চেহারাগুলোর পরিবর্তন ঘটানোর চেষ্টা করবা, তোমাকে বল প্রয়োগে কাজ করতে হবে। তুমি বল প্রয়োগ করতেছো মানেই তোমার এই বস্তুগুলোর উপর কি হবে? কাজ সম্পাদন হবে, এবং তোমার দিক থেকে যে কাজটা হবে ওই কাজটাই এদের মধ্যে শক্তি আকারে কি হবে? জমা হবে। কথা বুঝতে পারছো? তখনই ওরা গতিশক্তি বা বিভব শক্তি কি করে? লাভ করে। অর্থাৎ যান্ত্রিক শক্তির যে দুইটা রূপ আমরা পড়ি, একটা গতিশক্তি আর একটা কি বিভব শক্তি। ভৌত অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তিটা সে লাভ করে সেটা হচ্ছে বিভব শক্তি, আর গতীয় অবস্থার পরিবর্তনের কারণে যে শক্তিটা সে লাভ করে সেটাকে বলা হয় গতিশক্তি। বুঝতে পারছো? এটা আমি লিখে দিব সংজ্ঞাগুলা। এটা হচ্ছে যান্ত্রিক শক্তির ডেফিনেশন। বলো টপিক থেকে ক্লিয়ার? তাহলে যান্ত্রিক শক্তি দুইটা বিষয়ের সাথে জড়িত, হয় বস্তুর ভৌত অবস্থানের চেঞ্জ করতে পারবা অথবা বেগের পরিবর্তন করতে পারবা। এই দুইটার পরিবর্তনের জন্য বস্তু যে শক্তিটা লাভ করবে ওই শক্তিটাকে বলা হয় কি? যান্ত্রিক শক্তি। একত্রে একত্রে দুইটা একসাথে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে এটার দুইটা রূপ আছে, লিখো একটু। যান্ত্রিক শক্তির দুইটা রূপ, এক গতিশক্তি আর দুই বিভব শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি দুইটা রূপে কনভার্ট হইতে পারে, মানে তুমি যে কাজটা করতেছো বল প্রয়োগে, ওই বল প্রয়োগের কৃত কাজটা ওর মধ্যে দুইটা রূপে জমা হইতে পারে। একটা হলো গতিশক্তি আকারে আর একটা হলো বিভব শক্তি আকারে। তো কখন গতিশক্তি আকারে জমা হবে? যখন তোমার বল প্রয়োগের কারণে তার গতীয় অবস্থার পরিবর্তন হবে বা বেগের পরিবর্তন হবে বল প্রয়োগের জন্য, তখন সেটা তার মধ্যে গতিশক্তির উদ্ভাবন করবে বা গতিশক্তি হিসেবে কাজ করবে। আর তোমার বল প্রয়োগের কারণে যদি তার গতীয় অবস্থার চেঞ্জ হয় নাই, ভৌত অবস্থানের চেঞ্জ হয়েছে,
তখন সেটাকে বিভব শক্তি বলা হবে। এবার আসো আমরা এই দুইটার একটু ইন ডিটেলে পড়াশোনা করি। তাহলে গতিশক্তি আর বিভব শক্তি এই দুইটাকে আমাদের ভালো করে বোঝা লাগবে। তাহলে প্রথমে লিখো একটু গতিশক্তি। এটার ইংলিশ টার্ম কি? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। তাহলে প্রথমে একটু সংজ্ঞাটা লিখাই দিই, গতিশক্তি কাকে বলে লিখো। বল প্রয়োগে বস্তুর গতীয় অবস্থার, গতীয় অবস্থা মানে হচ্ছে বেগ বোঝাচ্ছে, এটা মনে রাখবা। বা অনেকেই সংজ্ঞাতে গতীয় অবস্থা না বলে বেগের পরিবর্তন লিখতে পারবা, কোনো অসুবিধা নাই, মার্কিং ঠিক থাকবে। বাট গতীয় অবস্থা কেন বলতেছে? কারণ গতীয় অবস্থা দুই ধরনের হইতে পারে। এক হচ্ছে হয় বেগের বাড়তেও পারে বেগ, অথবা বেগ কমতেও পারে। তো এই জন্য গতীয় অবস্থা মানে এখানে বেগের পরিবর্তনটা বোঝানো হচ্ছে। তো কেউ যদি চাও যে গতীয় অবস্থা না লিখে তুমি বলবা বল প্রয়োগে বস্তুর বেগের পরিবর্তনের জন্য, এটাও বলতে পারবা। তাহলে গতীয় অবস্থার পরিবর্তনের কারণে, পরিবর্তনের কারণে বস্তু যে শক্তি লাভ করে, বস্তু যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। মানে ওই শক্তিটা তার মধ্যে গতিশক্তি আকারে কি হয়? জমা, তাকে গতিশক্তি বলে। বুঝতে পারছো? তাকে কি বলা হয়? গতিশক্তি বলা হয়। এই হচ্ছে তার ঘটনা বলে, এটাই হচ্ছে মূল কথাবার্তা, তাকে গতিশক্তি বলে। এবার আমরা একটু হিসাব নিকাশে যাব, এই জিনিসটা একটু ডিটেলে বুঝবো যে এখানে কিভাবে বস্তুর মধ্যে এটা গতিশক্তি হিসেবে রূপান্তরিত হচ্ছে, কোন জিনিসটা রূপান্তরিত হচ্ছে, বস্তুর এটা গতিশক্তি কেন বলা হচ্ছে, যাবতীয় সকল প্রশ্নের উত্তরে আমরা ঢুকবো। তো এই পার্টটা আমি মুছে দিচ্ছি, আশা করি তোমরা তো এটা লিখছো। আমি এই পার্টটা মুছে দিলাম। এটাতে যা সংজ্ঞা, অর্থাৎ যান্ত্রিক শক্তির ব্যাপারে তুমি শুধু সংজ্ঞা পড়লেই হবে, আর কিছু লাগবে না। এবার আসো তোমার আমি একটু জিনিসটা বুঝাই, গতিশক্তি কিভাবে কাজ করতেছে বা এটা ফরমেশনটা আসলে কেমন। দেখো, ধরো এই জায়গায় একটা বস্তু আছে, অ্যাম্ভরের একটা বস্তু আছে। এই অ্যাম্ভরের বস্তুর এখানে মনে করো আদিবেগটা ইউ। এবার তুমি এটার উপর কি করছো? বল প্রয়োগ করছো। কারণ ওই যে বললাম বস্তুর মধ্যে শক্তির সঞ্চারটা আসবে কোত্থেকে? কৃতকাজ থেকে। তো কৃতকাজ কখন হবে? যখন তুমি বল প্রয়োগ করবা। তাহলে সব কিছুর গোড়া থেকে, সব কিছুর গোড়ায় হচ্ছে এফ, মানে মাস্টার মাইন্ড হচ্ছে এই ফোর্স বা বাহ্যিক বল, যেটা এই মাস্টার মাইন্ড। এখানে ফোর্স যদি কাজ না করে কখনো কৃতকাজ সম্পাদন হবে না, বস্তু নড়বে না। কৃতকাজ সম্পাদন না হলে সে কখনো শক্তিও লাভ করতে পারবে না, কারণ কৃতকাজটাই তো তার মধ্যে শক্তি আকারে কি হবে? জমা হবে। এবার একটু সিনারিওটা বোঝার চেষ্টা করো তো। এই অ্যাম্ভরের বস্তুটাকে যখন আমি এফ বলটা প্রয়োগ করব, তখন সে এইখান থেকে অবস্থানের পরিবর্তন করে তার গতি বৃদ্ধি পেয়ে সে এইখানে আসবে, এবং এই জায়গায় তার বেগটা হবে ভি, ভর আবার আগের মতো এম থাকবে, এবং এই দূরত্বটা হলো এস। বলো, এতটুকু কি বুঝছো? যে অ্যাম্ভরের বস্তুটাকে আদি অবস্থান থেকে যদি বল প্রয়োগ করা হয়, এই বস্তুটার একটা সরণ থাকবে, এবং এই সরণটা অতিক্রমের পর তার বেগ আর আগের মতো থাকবে না, বেগের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। এই যে কথার মিল পাচ্ছ কিনা? তাহলে বল প্রয়োগে তুমি এখানে কি করছো? বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন করছো। কিভাবে? ইউ ছিল, এখন আর বেগটা ইউ নাই, এখন বেগটা হয়ে গেছে ভি, অর্থাৎ আদি বেগের মানটা আগের মতো নাই, বেগের মানটা এখন শেষ বেগ, একটা বেগের মান চলে আসছে। তাহলে তুমি তার কেমন পরিবর্তন করছো? গতীয় অবস্থার পরিবর্তন করছো। এইবার মজার ব্যাপার হচ্ছে, দেখো এই জায়গায় কোনো গতিশক্তি কাজ করতেছে না। গতিশক্তি কাজ করবে কখন জানো? একটু বুঝিও। বস্তুটাকে এখান থেকে এতটুক পর্যন্ত নিচে কে? এই এফ বল, এবং এফ বল কে প্রয়োগ করছে? মনে করো আমি ঠেলে নিয়ে গেছি, তার মানে আমি করছি। তাইলে এতটুকু পর্যন্ত এই বলটা কাজ করছে। তাহলে যতক্ষণ পর্যন্ত
এজেন্টের বল কাজ করবে। এজেন্ট একটু আগে বলছিলাম যে বল প্রয়োগ করে ওকে আমরা ফিজিক্সের ভাষায় এজেন্ট বলি। তাহলে এইখান থেকে এতটুক পর্যন্ত এজেন্ট ক্রমাগত মানে কন্টিনিউয়াসলি ফোর্স অ্যাপ্লাই করছে। তাইলে এই বস্তুটা এখান থেকে এখানে আসা পর্যন্ত শক্তি অ্যাবজর্ব করতে থাকবে। কারণ তুমি যখন এখান থেকে এই যে এখান থেকে এখানে নিতে এতটুকু আনতে তোমাকে একটা কৃতকাজ করতে হয়েছে না? তুমি যেহেতু বল প্রয়োগ করছো, যেহেতু স্মরণ ঘটছে, তাহলে অবশ্যই একটা কি থাকবে, এখান থেকে এখানে আনতে একটা কাজ করতে হয়েছে তোমার। বল প্রয়োগে তুমি একটা কি করছো, কাজ করছো, এবং সেটা হচ্ছে ডাব্লিউ পরিমাণ। এবার ও যখন ঠিক এইখানে, এইবার একটু ভালো করে মনোযোগ দিবা, একটু ভালো করে বুঝবা। এতটুকু আসার পর এজেন্ট আর বল প্রয়োগ করে নাই, ভালো করে বুঝবা। এইখান থেকে এজেন্ট বল প্রয়োগ করে করে ওরে এখান পর্যন্ত নিয়ে আসছে, বাট এইখানে আসার পর এজেন্ট আর কি করে নাই, বল প্রয়োগ করে নাই। এবার একটু ভালো করে বুঝবা, এখানে এফ এর মানটা শূন্য, এই পয়েন্টে আমি বললাম এফ এর মান শূন্য, এজেন্ট আর বল প্রয়োগ করতেছে না। এবার তোমার কাছে আমার প্রশ্ন, এই পয়েন্টে আসার পর বল যখন আমি বন্ধ করে দিব, বস্তু কি তখন থেমে যাবে, ইমিডিয়েটলি থেমে যাবে, নাকি এখান থেকে সে সামনে আরো কিছুটা দূরত্ব অতিক্রম করবে? তোমার উত্তর নিশ্চয় যারা মোটামুটি একটু বেসিক জানো তারা অবশ্যই বলবা, স্যার এইখানে বল প্রয়োগ যদি বন্ধও করেন, বস্তু এখানে ইমিডিয়েটলি থামবে না, বস্তু এইখান থেকে কিছুটা দূরত্ব সামনে এগিয়ে যাবে। এতটুকুর ব্যাপারে তোমরা আমার সাথে একমত কিনা? একমত। এখন অনেকে বলতে পারো, স্যার এটা কেমনে, বল প্রয়োগ করলাম এতটুকু পর্যন্ত, বস্তু তো গতিশীল হচ্ছে বলের কারণে, তো বলের কারণে যদি গতিশীল হয়, আমি তো বল প্রয়োগ বন্ধ করে দিছি, তো বস্তু স্যার এখানে থেমে যাওয়ার কথা না? অনেকের এই প্রশ্নটাও হইতে পারে, তাদের ব্যাপারে একটু বলে ফেলি। যারা বুঝছো তারা তো বুঝছো, যারা বুঝো নাই তাদের জন্য এই উত্তরটা। এই জায়গায় বলের প্রয়োগটা বন্ধ হওয়া সত্ত্বেও বস্তু ইমিডিয়েটলি থামবে না। কারণ কি জানো? কারণ এই বেগটা, অর্থাৎ এখানে তো বেগটা শূন্য হবে, বস্তু কখন থামবে কখন থামবে না এটা বলের প্রয়োগের চেয়েও তার বেগের অবস্থার উপর ডিপেন্ড করে। এখন এই পয়েন্টে যে এতটুক দূরত্ব যে সে আসছে, এখান থেকে এখানে আসার কারণে সে একটা বেগ লাভ করছে না, এই পয়েন্টে তার বেগের তো মিনিমাম একটা মান থাকবে, ধরো 5 মিটার/সেকেন্ড। এখন বল প্রয়োগ বন্ধ করা মাত্র ওই 5 মিটার/সেকেন্ড ওটা কি গায়েব হয়ে যাবে? না, এটা ওই মুহূর্তে কাজ করতেছে, এবং ওই 5 মিটার/সেকেন্ড বেগে বস্তু সামনের দিকে কি করবে, আগানোর চেষ্টা করবে। এখানে যদি ঘর্ষণ না থাকে সমবেগে যাবে, আর যদি ঘর্ষণ থাকে বস্তু কিছু দূর গিয়ে থেমে যাবে। আপাতত আমাদের টপিক ঘর্ষণ সমবেগ ওগুলো না, আমাদের টপিক হচ্ছে বল প্রয়োগ বন্ধ হলে বস্তু ইমিডিয়েটলি এখানে থামবে না, কিছুটা দূরত্ব সামনে যাবে। এইবার হচ্ছে এই ব্যাটার কাজ শুরু। এই গতিশক্তি কোথা থেকে কাজ করতেছে এবার দেখো। এই পুরো জার্নিটাতে যতক্ষণ এজেন্টের বলটা কাজ করছে ততক্ষণ বস্তুর গতিশক্তি কাজ করবে না, ততক্ষণ মূলত বস্তু গতিশক্তি লাভ করছে, যে এই কৃতকাজটাই তার মধ্যে শক্তি হিসেবে জমা হচ্ছে, বারবার বারবার জমা হচ্ছে। কিন্তু যখনই এজেন্ট আর বল প্রয়োগ করে নাই, এবার তো এজেন্ট তার আর সামনে নেওয়ার জন্য কোনো হেল্প করতেছে না, তো বস্তু কেন সামনে যাচ্ছে? কারণ এতক্ষণ পর্যন্ত যে এজেন্ট তারে ঠেলছে, ও এবার ওই ঠেলাটা ওর মধ্যে শক্তির একটা কি করছে, সঞ্চার করছে। এখন ওর মধ্যে এখানে কিন্তু শক্তি জমা আছে, এখানে শক্তি ছিল না, বাট এই জায়গায় কিন্তু তার কি আছে, শক্তি আছে। এবং কিভাবে এই শক্তিটা আসছে, এজেন্ট ওকে এখান থেকে এখানে আনতে যে কাজটা করছে, ওই কাজটা তার মধ্যে শক্তি আকারে জমা হয়েছে, এবং সেটা হচ্ছে গতিশক্তি, কারণ তুমি তার বেগের পরিবর্তন ঘটাইছো। এবার ওই গতিশক্তি নিয়ে এখান থেকে এই পয়েন্ট থেকে বস্তু এবার নিজের ওই অর্জিত শক্তিটা কি করবে, খরচ করে সামনে এগিয়ে যাবে। যেমন প্রথম সংজ্ঞাটাতে এবার একটু যাও তো, মিলাই নাও তো কথাটা। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে বলছিলাম না? তাহলে এই পয়েন্টে আসার পর যখন তুমি বল প্রয়োগ বন্ধ করে দিছো, ওর কিন্তু তখন কাজ করার সামর্থ্য অর্জন হয়ে গেছে, কারণ তুমি এতক্ষণ ধরে যে বল প্রয়োগ করছো ও অলরেডি একটা শক্তি পাইছে, তোমার দিক থেকে যেটা কাজ ওইটা ওর মধ্যে জমা হয়েছে বারবার। এবার ও এখানে কি একটা সামর্থ্য অর্জন করছে, ওই সামর্থ্যটাই হচ্ছে তার গতিশক্তি। ওই গতিশক্তিটাকে ব্যবহার করে সে সামনের দিকে এগিয়ে যায়। আমরা গতিশক্তিকে ইকে দিয়ে প্রকাশ করি, মানে এই ডাব্লিউটা তার ইকের যোগান দিবে, মানে এজেন্টের যেটা কৃতকাজ সেটাই তার গতিশক্তির কি
যোগানটা দিবে, মানে তার গতিশক্তি যে অর্জন হচ্ছে কোত্থেকে হচ্ছে, ওই এজেন্টের কৃত কাজ থেকেই তার গতিশক্তিটা কি হয়েছে, অর্জন হয়েছে। এবং এইখান থেকে বস্তু সামনের দিকে যত আগাইতে থাকবে তার গতিশক্তিটা কমতে থাকবে। ঠিক আছে, যদি রাস্তায় ঘর্ষণ থাকে আর কি, আর নাহলে তো সমবেগে থাকলে তো কমবে না, বেগ সেম থাকবে। কারণ সামনে গেলে তো বস্তুর বেগ আস্তে আস্তে কমতে থাকে না, নর্মালি তো রাস্তায় ঘর্ষণ থাকে, এই বস্তু তো আজীবন সামনে যাবে না, কিছু দূরে গিয়ে থেমে যাবে। তাহলে এই মোমেন্ট থেকে যখনই এজেন্টের বলটা বন্ধ হবে তখন থেকে কি গতিশক্তিটা কাজ করা কি করে, শুরু করে। তাহলে জিনিসটা কি বুঝাইতে পারছি যে এখানে গতিশক্তির হিসাব নিকাশটা আসতেছে কেমনে, একটা বস্তু কিভাবে গতিশক্তিটা লাভ করে, বলো তো জিনিসটা কি বুঝছো? আমি একেবারে ছোট বাচ্চার মতো করে তোমাদেরকে জিনিসটা বুঝাইছি, এটা এত ডিটেলে বোঝানোর কোনো দরকার হয় না, আরও তাড়াতাড়ি বোঝানো যায়। বাট আমি চেষ্টা করছি, আমি তো এটা আমার ম্যাক্সিমাম পড়ানোর ক্ষেত্রে টার্গেট থাকে হচ্ছে দুর্বল স্টুডেন্টগুলো। যারা মেধাবী বা যারা মেধাবী আমি বলবো না, আসলে ক্লাসিফাইড করা ঠিক না, সবাই মেধার দিক থেকে সেম, কিন্তু অনেকের হচ্ছে ক্যাচ করার ক্ষমতাটা, বুঝার ক্ষমতাটা বেশি, কারো একটু স্লো, কেউ একটু দেরিতে বুঝে, কেউ একটু কি তাড়াতাড়ি বুঝে। আমি ওই দেরিতে বুঝা বাচ্চাগুলোর পক্ষে থাকতে চাই, আমি ওদের পক্ষে। এই জন্য আমি দেখবো আমার লেকচার বলতে এক কথা আমি 3 বার বলি, অনেক অনেক সময় আরও বেশি বলি, কারণ আমি যেহেতু অনলাইনে পড়াচ্ছি আমার সামনে তো অডিয়েন্স নাই, আমি জানি না আমার এই লেকচারটা কোন অডিয়েন্সটা দেখতেছে, কোন বাচ্চাটা এটা দেখতেছে। যে বাচ্চাটা মেধাবী ভালো, যে ভালো ক্যাচ করতে পারে, সে আমার ওই 3 কথাটা একবার শুনেই বুঝে যাবে। আর যে বাচ্চাটা একটু দুর্বল তার জন্য আমার 3 বার বলা লাগবে। ঠিক আছে, তো যে একবারে বুঝে যাও সে একটু টেনে দিবা ভিডিওটারে কষ্ট করে, আর যে 3 বারে বুঝো সে একটু পুরো ভিডিওটা দেখবা, তাইলে দেখবা আর আশা করি তোমাদের এই জিনিসটা বুঝতে খুব বেশি কষ্ট হবে না। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে এই সিনারিওটা থেকে কি তুমি এই জিনিসটা বুঝছো, এই বস্তুটা যে ইকে গতিশক্তিটা লাভ করছে, এটা কিভাবে লাভ করছে, এটা মূলত লাভ করছে হচ্ছে কোত্থেকে, এই যে বস্তুটাকে যে বল প্রয়োগ করে তুমি গতিশীল করলা, যতক্ষণ ধরে তুমি বল প্রয়োগ করছো, এজেন্ট যতক্ষণ বল প্রয়োগ করছে, এজেন্ট দ্বারা যে কাজটা হইছে ওইটাই তার মধ্যে কি গতিশক্তির সঞ্চার করছে। এই যে এবার সংজ্ঞাতে আসো, বল প্রয়োগে, তাহলে এই বল প্রয়োগটা কে করবে, এজেন্ট করবে, এজেন্ট করবে। বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন, এই যে ইউ থেকে ভি গতীয় অবস্থা চেঞ্জ হয়েছে, এই পরিবর্তনটার জন্য যে শক্তি লাভ করে, তাহলে ইউ থেকে ভি কেন হয়েছে, কারণ তুমি কাজ করছো, ডাব্লিউ পরিমাণ কাজ করছো বলেই ইউ থেকে ভি হয়েছে। বুঝছো? তাইলে পরিবর্তনের কারণে যে শক্তি, তাহলে শক্তিটা মূলত ওই কাজ থেকে আসতেছে, ওই শক্তিটাকে তুমি তখন গতিশক্তি বলতেছো, কারণ গতি অবস্থার পরিবর্তন হয়েছে এই শক্তি অর্জনের জন্য, মানে গতি অবস্থা চেঞ্জ হওয়ার জন্যই ও শক্তিটা পাইছে, এই জন্য তুমি এটার কি বলতেছো, গতিশক্তি বলতেছো। বলো জিনিসটা কি ভালো মতো বুঝছো তোমরা, গতিশক্তি কি? এখন কি স্যার বুঝাইতে পারবেন সবাইকে? হ্যাঁ, আপনার আশেপাশের সহপাঠী যদি আপনারা জিজ্ঞাসা করে বন্ধু গতিশক্তি কি, এটা আমি বুঝি না, আবার একটু বুঝাই বলতে পারবা, তাহলে তোমরা তখন তোমার বন্ধুর এটা বুঝাই বলতে পারবা কিনা, যে এদিকে গতিশক্তি মানে হচ্ছে এজেন্ট যদি কোনো বস্তুর উপর কাজ করে, এজেন্ট যতটুকু শক্তি হারাবে বা যতটুকু কাজ করবে, ওই কাজটাই ওই বস্তুটার মধ্যে গতিশক্তি হিসেবে জমা হবে, এবং যখন এজেন্টের বল প্রয়োগ বন্ধ হবে বস্তু ওই গতিশক্তিটা ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যাবে। এইটুকু কথা বোঝানোর জন্য এত মানে মহাভারতের মতো কাহিনী বলে রাখছে তোমাদেরকে। ঠিক আছে, বলো বুঝছো জিনিসটা? পারবা তো? এতটুকু তো বুঝছি, এতটুকু যদি আমরা বুঝে থাকি, এবার আমরা একটু যাব যে ফর্মুলা, গতিশক্তির ফর্মুলাতে আমরা তো সবাই জানি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তি হচ্ছে, আমি একটু সূত্রটা প্রথমে একটু তোমাদেরকে লিখাই, ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, তাই না? এটা তো জানো সবাই, সবাই এটা ডিরেক্ট মুখস্থই করছো যে ই কে গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটাই। এখন এটা কেমনে আসছে এই জিনিসটা তোমরা কেউ ওইভাবে, অনেকে জানো, অনেকের এই জায়গার মানে ইয়াটা ভালো, আমি তাদেরকে অবশ্যই কি বলবো এইগুলা এইভাবে প্র্যাকটিস করা দরকার, অর্থাৎ একটা সূত্র যখন দেখবা এটার ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করবা কেমনে আসতেছে। এটার ব্যাকগ্রাউন্ডটা আসছে হচ্ছে, একটা অ্যাডভান্স একটা জিনিস একটু করে বলি তাইলে তোমাদের বুঝতে কষ্ট সহজ হবে। এটা অ্যাডভান্স বলতে এটা বুঝার কষ্ট না, তোমরা যখন ইন্টার লাইফে যাবা তোমরা একটা উপপাদ্য পড়বা, ছোট্ট উপপাদ্য, সেটা হলো বল প্রয়োগে বস্তুর উপর যে কাজ করা হয়, কৃত কাজ হচ্ছে
গতিশক্তির পরিবর্তনের সমান। গতি কি লিখে ফেলছে, বানান এত ভুল হয়। গতিশক্তির পরিবর্তনের সমান, মানে কৃত কাজটাই মূলত বস্তুর মধ্যে শক্তি হিসেবে কি হয়, জমা হয়। তাহলে এবার আসো, গতিশক্তির পরিবর্তনটাকে তো আমরা ই কে বলতে পারি। গতিশক্তিকে যেহেতু আমরা ই কে দিয়ে প্রকাশ করি, সো পরিবর্তনটাও কি আসবে, ই কেই আসবে। এবার এই হাফ এম ভি স্কোয়ারটা কেমনে আসে এবার তোমার একটু দেখাই। কৃত কাজ ডাব্লিউ, তাহলে ডাব্লিউর জায়গায় বসে কি এফ এস কস থিটা, তাহলে ইকুয়াল টু ই কে। এখন কস থিটার মান আমরা যদি এই সিনারিওর জন্য চিন্তা করি, আমাদের তো এসএসসি লেভেলে এগুলোর বাইরে চিন্তা করতে হয় না, অর্থাৎ আমাদেরকে তো এমনভাবে বল প্রয়োগ দেয় না যেখানে বল একটা কোণের সাথে ক্রিয়া করে, এরকম তো দেয় না। বল যেদিকে কাজ করে সরণও ওই দিকে কাজ করে, এভাবেই দেয়। তখন কস থিটার মানটা 1 হয়ে যায়, এটা আমরা প্রথম লেকচারে পড়ছি। তাহলে আমরা শুধু এফ এস লিখতে পারি এখানে। তাহলে আমরা আপাতত এখানে এফ এস লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এবার এফ কে ভাঙলে তুমি কি পাবা, এম এ পাবা, ইকুয়াল টু এদিকে কি থাকবে, ই কে। বলো তো এইটা এটুকু পর্যন্ত কি বুঝছো? এটা সমান সমান এটা কেমনে লিখছি, কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, মানে যাহাই কাজ তাহাই তার শক্তি, মানে কাজটাই তো তার মধ্যে শক্তি হিসেবে জমা হচ্ছে। তো ওই জন্য আমরা ডাব্লিউটাই ইকে বলতেছি। আমরা এখানে বললাম না ডাব্লিউ আর ইকেটা সেম, এজেন্ট যতটুকু কাজ করবে ওইটাই তার মধ্যে গতিশক্তি আকারে জমা হবে। এবার একটুকু আসার পর আমরা একটু একটা বিষয়ের সাহায্য নিব। দেখো তো এই সূত্রটা তোমাদের পরিচিত না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা পরিচিত না তোমাদের? তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি এরকম চিন্তা করি এই চিত্রের জন্য, এই বস্তুটার যদি স্থির অবস্থান থেকে যায়, তার গতি অবস্থা যদি স্থির অবস্থান থেকে যায়, তাহলে আদিবেগটা শূন্য হয়। তাহলে আদিবেগ যদি শূন্য হয় ইউটা জিরো হবে, ইউ জিরো হলে তুমি লিখতে পারবা ভি স্কোয়ার ইকুয়াল টু 2as। তাহলে এখান থেকে as ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, ভি স্কোয়ার বাই 2 লেখা যায়। এই জিনিসটা কি বুঝছো? এই যে আমি as এর ভ্যালুটা বের করে নিছি, কেন বের করছি একটু পরে দেখাবো। as ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2, 2টা নিচে চলে আসবে। এই যে আমি এখানে একটা বক্স পাইছি, এই যে এটা, এটা হলো as এর মান। এবার দেখো তো ভালো করে, তোমার এখানে asটা আছে কিনা, m বাদ দিলে as থাকে কিনা। এবার as এর জায়গায় এই জিনিসটারে বসাই দাও, তাহলে m as এর জায়গায় বসাই দিব ভি স্কোয়ার বাই কত 2 ইকুয়াল টু ইকে। দেখা যাচ্ছে আশা করি। এবার পাশের লাইনটা এখানে লিখতেছি, তাহলে ইকেটাকে বাম পাশে লিখলাম। এই জিনিসটাকে কিভাবে লেখা যায়, নিচে যেটা 2 আছে আমি ওটাকে হাফ আকারে সামনে আনতে পারি, আর উপরে গুণ আছে কি এম ভি স্কোয়ার। এই যে দেখছো ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা পড়তে পড়তে যে মুখ দিয়ে ফেনা বাইর করে ফেলো, ম্যাথ করতে করতে খাতা শেষ করে ফেলো। এই সূত্রটার উৎপত্তি হলো এইভাবে, এই, এবং এই পুরো সূত্রটার উৎপত্তির পেছনে মূল কারিগর হচ্ছে কৃতকাজ। অর্থাৎ এই কৃতকাজটা হচ্ছে এজেন্টের কৃতকাজ। এজেন্ট যতটুকু কাজ করবে বস্তুর মধ্যে ততটুকু গতিশক্তি পাওয়া যাবে। এই ডাব্লিউকে বিশ্লেষণ করেই আমরা মূলত এটা আনছি। এবং এই সূত্রের কাছে কেন গেছি আমরা, কারণ আমরা জানি বল প্রয়োগে যে কাজ করা হয় ওই কাজের জন্য বস্তুর বেগের পরিবর্তন হয়, এজন্য আমরা বেগের সমীকরণে গেছি এবং আমরা এসটাকে রিপ্লেস করে ভি নিয়ে আসছি। এইটাই হলো বস্তুর গতিশক্তির যে প্রতিপাদন বা গতিশক্তির ফর্মুলাটা কিভাবে আসছে, এটাই তার ব্যাখ্যা। এই যে এই লাইন থেকে এই লাইনে আমরা সাজায় লিখছি জাস্ট, দেখছো? এই হচ্ছে আমাদের গতিশক্তির বেসিক। এগুলো একটু বুঝে একটু ডেপথে পড়াশোনা করবা, তাহলে আশা করতেছি তোমাদের এগুলোতে খুব বেশি কি হবে না, বুঝতে কষ্ট হবে না। মানে এইভাবে যদি বেসিক সহকারে তোমরা খুঁটিনাটি বিষয়গুলো পড়ো, তোমাদের সিকিউ প্রবলেম সলভিংয়ে, এমসিকিউ সলভিংয়ে, বেসিক ডেভেলপমেন্টে এগুলো অনেক বেশি হেল্পফুল হবে। এবং বিশেষ করে যখন ইন্টার লাইফে যাবা, এখান থেকে যদি বেসিকটা ভালো মতো নিয়ে যাইতে পারো, ইন্টারের একটা অ্যাডভান্স বিষয়গুলো বুঝতে কষ্ট হবে না। কারণ ইন্টারে তোমার এই রুট লেভেলের পড়া কেউ পড়াবে না, কারণ ইন্টারের এত বেসিক এমনিই পড়া বেশি, তার উপর এগুলোকে কেউ পড়াবে এভাবে করে। তো এই জন্য 9-10টাকে ভালো করে ইউজ করে যাও, যাতে ওইখানে গিয়ে এই জিনিসটা তোমার মাথায় থাকবে। এরপর এটার উপর যে অ্যাডভান্স কিছু কথাবার্তা আমরা শিখবো, ওগুলো যেন আমি সরাসরি শিখতে পারি। তাহলে এই জিনিসটা যদি আমি এখান থেকে শিখে যাই, ওই জায়গায় আমার আর কষ্ট হবে না, বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের গতিশক্তি সংক্রান্ত কথাবার্তা এটা। আর ইউনিটের বিষয়ে বললে একই, যেহেতু গতিশক্তি একটা শক্তি, এটার একক হচ্ছে কি জুল, এটার একক কি জুল। এই হচ্ছে আমাদের গতিশক্তি।
এবার আমরা গতিশক্তির আরেকটা একটু জিনিস দেখবো, সেটা হলো গতিশক্তির সাথে ভরবেগের একটা রিলেশন আছে, এটা দিয়ে এমসিকিউতে ম্যাথ আসে। তো আমরা এটা একটু দেখবো। আমি মুছে দিলাম এটা, আশা করি তো বুঝছি এটা নাকি। এবার আসো, গতিশক্তির সাথে ভরবেগের একটা কি আছে, সম্পর্ক আছে। ভরবেগ তো জানো, অধ্যায় 3-এর টপিক পড়ছো না, বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়, ভরবেগ বলা হয়, যেটাকে পি পি দিয়ে প্রকাশ করে। তাহলে এই যে আসো, আমি একটু লিখতেছি, ভরবেগ এটা হলো পি ইকুয়াল টু এম ভি, আর গতিশক্তি আমরা মাত্রই পড়লাম ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা এবার এই দুটার মধ্যে রিলেশনটা কোথায় আমি তোমার একটু বলি। তুমি ই কে এর ফর্মুলাটা লিখলা, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার লিখলাম। তাহলে এখান থেকে দেখো তো এবার এটা লেখা যায় কিনা, ই কে 1/2, এখানে তো এম ভি স্কোয়ার আছে, আমি এম এর উপর একটা স্কোয়ার দিলাম আর নিচে একটা এম দিলাম, এটা ইচ্ছা করেই দিছি। কেন, তুমি কাটাকাটি করো, এ এম দিয়ে যদি এখান থেকে একটা এম কাটাই দাও, এটা ঘুরে ফিরে আবার কি হবে, হাফ এম ভি স্কোয়ার হয়ে যাবে না, হবে তো। তাহলে এইটা লেখার পেছনে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে এখন এই জিনিসটাকে তুমি এমনি লিখতে পারবে। দেখো, এম এর উপরও স্কোয়ার, ভি এর উপরও স্কোয়ার, তাহলে আমি এম ভি দিয়ে একেবারে স্কোয়ার লিখতে পারি না, পারি। তাহলে এবার লেখা যায় ই কে ইকুয়াল টু 1/2m। এই এম ভি মানে কি দেখো তো, পি না, এই যে, তাহলে এখানে পি এর উপর স্কোয়ার চলে আসবে। এটাই হচ্ছে গতিশক্তির সাথে কার সম্পর্ক, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। ই কে ইকুয়াল টু, এটাকে একেবারে এভাবে লিখতে পারো, পি স্কোয়ারটা তো উপরে উঠে যাবে, তাহলে এটাকে একেবারে এইভাবে লেখা যায়, ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এটা লিখতে পারবা। অথবা তুমি যদি পি এর মাধ্যমে দেখাইতে চাও, তাহলে পি এর মাধ্যমে দেখাইতে চাইলে এভাবে দেখাইতে পারবে, √2m ই কে, এভাবেও দেখাইতে পারবা, একই কথা। একবার পি এর মাধ্যমে দেখাইলাম, একবার ই এর মাধ্যমে দেখাইছি। এর মাধ্যমে দেখাইলে তো এটাই, আর পি এর মাধ্যমে দেখালে স্কোয়ারটা এসে কি হয়ে যাবে, √ওভার হয়ে যাবে। এই বল, বুঝছো জিনিসটা নাকি বুঝে নেই? এই হচ্ছে ঘটনা, বলো পারা যাবে কিনা। এই হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক। কারণ অনেক সময় ধরো তোমাকে কি দেয় নাই, বস্তুর বেগ দেওয়া হয় নাই। যেমন মনে করো তুমি তো গতিশক্তি এখন বের করবা হচ্ছে বস্তুর ভর আর বেগ দিয়ে। তো নর্মালি যদি তোমাকে মনে করো বস্তুর ভর দেয় নাই, বস্তুর বেগও দেয় নাই, ভর বেগ দিয়ে রাখছে, পি দিয়ে রাখছে, তো পি থেকে বলছে এটার গতিশক্তি বাইর করতে। তো তুমি গতিশক্তি কেমন বাইর করবে, এখানে কি নাই, এখানে পি এর মান তো নাই ইকের সূত্রে, তখন আমরা এখান থেকে বের করতে পারবো। বুঝতে পারছো, তখন কি এখান থেকে বের করতে পারবে। এবং এখান থেকে আরেকটা জিনিস একটু আলাদা করে বক্স করো, সেটা হচ্ছে ই কে প্রপোর্শনালস টু পি স্কোয়ার। এটা হচ্ছে সম্পর্ক, এমসিকিউতে প্রচুর কাজে দিবে জিনিসটা, এমসিকিউর জন্য এটা। ই কে প্রপোর্শনালস টু কি, পি স্কোয়ার। কোনো বস্তুর গতিশক্তি যদি তুমি এক গুণ, মনে করো যত গুণ বাড়াবা তার ভরবেগ তার বর্গ আকারে বাড়বে। যেমন কোনো বস্তুর গতিশক্তি যদি আমি 2 গুণ বাড়াই, তার ভরবেগ 4 গুণ বাড়বে। কোনো বস্তুর গতিশক্তি আমি যদি 3 গুণ বাড়াই, তার ভরবেগ 9 গুণ বাড়বে। তাহলে এরকম তোমার প্রশ্ন করবে যে কোনো বস্তুর গতিশক্তি যদি 3 গুণ বাড়ানো হয়, তাহলে বস্তুর ভরবেগ কত গুণ বাড়বে, নিচের কত গুণ বাড়বে, অপশন দিবে। তাহলে তুমি এই রিলেশনটা মনে রাখলে এটা সহজেই করে ফেলা সম্ভব। কথা বুঝছো? বা ভরবেগ থেকে প্রশ্ন করলে উল্টা চিন্তা করবা, √ওভার চিন্তা করবা। ঠিক আছে, ধরো বললো ভরবেগ 4 গুণ বাড়ানো হয়েছে, তাহলে গতিশক্তি কয় গুণ বাড়বে, গতিশক্তি 2 গুণ বাড়বে, রুট করে দিবা। ভরবেগ 16 গুণ বাড়ানো হয়েছে, গতিশক্তি 4 গুণ বাড়বে, এভাবে। তাহলে এই বক্সের রিলেশনটা দিয়ে তুমি ওই ম্যাথগুলো করতে পারবা এমসিকিউতে। এমসিকিউতে তার অত বেশি ম্যাথ করার সুযোগ নাই, রিলেশনটা বোঝা লাগবে। এবার বলো, গতিশক্তির কনসেপ্ট কি ক্লিয়ার? আমরা কি এখন পারবো যে গতিশক্তি নামক যে দুনিয়াতে একটা জিনিস আছে আজগবি, এই আজগবি জিনিসটার ব্যাখ্যা কি এখন আমরা বলতে পারবো, যে এই গতিশক্তির আগাটো গোড়াতে কি কি কথা বলা হয়েছে, কি কি জিনিস বলা হয়েছে, পারবো তো? গুড। এবার আমরা যাব হচ্ছে বিভব শক্তিতে। তাহলে আসো, গতিশক্তি যেমনি বুঝছি একটু বিভব শক্তিটাও বোঝার চেষ্টা করি। লিখো সবাই, বিভব শক্তি ইংলিশ টার্ম হচ্ছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি,
সংজ্ঞাটা প্রথমে একটু বলে ফেলি, গতিশক্তির মতো আগে সংজ্ঞাটা বলি, তারপর আমরা সংজ্ঞাটার ভেতরে ঢুকবো। আসো, সংজ্ঞাটা হচ্ছে বল প্রয়োগে কোনো বস্তুর ভৌত অবস্থানের পরিবর্তনের ফলে বস্তু যে শক্তি লাভ করে তাকে বিভব শক্তি বলে। এই পুরো কথাটা আসলে পুরো জিনিসটা ধারণ করে না। এখন তুমি বললো স্যার, এই যে আপনি একটা ঘটনা, আপনার প্রায় লেকচারে জিনিসটা দেখছি, আপনি একটা কথা বলেন, তারপরে কতক্ষণ বলেন যে পরে বলেন যে এই জিনিসটা পুরো জিনিসটাকে ধারণ করে না, এটা পুরো কথাটাকে বলে নাই। এটা বলার অর্থ কি আমি তোমাকে একটু বলে, আমি প্রথমে তোমাকে বোঝানোর চেষ্টা করি তুমি এই জিনিসটা কিভাবে শিখতেছো বা তোমাকে কিভাবে শেখানো হচ্ছে তোমার পাঠ্যপুস্তকে। এরপরে এখানের ঘাটতিটা কোথায় আমি তোমাকে ওটা একটু আলাদা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার প্রায় জিনিস আমি এভাবে বলি, প্রথমে প্রচলিত যে নিয়মটা আছে আমি ওইটা বলি আগে, যে তোমরা নর্মালি যে জিনিসটা যেমন বিভব শক্তি আমি পড়ানোর আগে তোমরা অনেকে পড়ে ফেলছো না বিভব শক্তি কি, এটা মোটামুটি অনেকেই জানো। অনেকেই জানো যে বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য, অনেকে এইভাবে পড়ো যে বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য সে যে শক্তি লাভ করে তাকে বলা হয় বিভব শক্তি। কথা হচ্ছে আসলে ভুল না, এই কথাগুলো হচ্ছে ভাঙা ভাঙা, মানে পুরা কথাটা না বলে আমরা একটা অংশ নিয়ে টানাটানি করতেছি, যেমন এখানে পুরা কথাটা আসে না। তোমার আমি একটু পরে বুঝাই দিচ্ছি ধাপে ধাপে, একটু ধৈর্য ধরে দেখো, তুমি ক্লিয়ার হয়ে যাবে এটা। তবে সংজ্ঞায় তুমি এটা লিখতে পারবা, ভুল কিছু হবে না, লিখতে পারবা। এবার আসো, ওই আবার শক্তির জনক কোত্থেকে আসবে, শক্তির উৎপত্তি কোত্থেকে আসবে, বস্তু শক্তি কোত্থেকে পাবে? এজেন্ট যখন বল প্রয়োগ করবে, এজেন্টের বল প্রয়োগের কারণে এজেন্ট দ্বারা একটা কাজ হবে, এজেন্ট দ্বারা যে কাজ হবে ওই কাজটাই হচ্ছে বস্তুর মধ্যে কি একটা শক্তির জন্ম দিবে, যেটাকে আমরা বেগের পরিবর্তনের জন্য বলি বিভব গতিশক্তি, আর অবস্থানের পরিবর্তনের জন্য বলি বিভব শক্তি। বুঝছো? একটা কথা লাল কলম দিয়ে সুন্দর করে খাতায় লিখে দাও, সুন্দর করে, এই জিনিসটা কোনোভাবেই মিস করা যাবে না। বিভব শক্তির একটা স্পেসিফিক ক্ষেত্র আছে, একটু লিখো, এজেন্ট দ্বারা কৃত কাজ। আমার তো কলমের কালিও শেষ হয়ে গেছে, লাল কলম। আচ্ছা, আমি কালোটা দিয়ে লিখতেছি, তোমরা এটা একটু মার্কিং করে রাখবা অন্যান্য কালারের পেন দিয়ে। এজেন্ট দ্বারা কৃত কাজ অথবা অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। বিরুদ্ধে কৃত কাজ, কৃত কাজই মানে যতটুকু কাজ করা হয় সেটাই বস্তুর বিভব শক্তি। এটা সুন্দর করে বক্স করে ফেলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা এজেন্ট দ্বারা কৃতকাজ যে কথা, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ একই কথা। আমি তোমাদেরকে একটু বলবো স্যার এখানে আবার অভিকর্ষ বল টলগুলো কোথেকে নিয়ে আসছেন একটু বুঝাই দেন। বুঝাই দিব, আমরা সবগুলো একদম ডিটেলে ঢুকবো বললাম না, একদম ডিটেলে পড়াবে জিনিসটা। এইটা কি বলছে আমি তোমারে বলি, এটার এত গুরুত্ব সহকারে বারবার বলে বলে মার্কিং করে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ অর্থ আছে। গতিশক্তির বেলায় ওই ঝামেলাটা নাই, কারণ গতিশক্তিতে মূলত কোনো বস্তুর অবস্থানের চেঞ্জটা ডিপেন্ড করতেছে না, বস্তুর গতি অবস্থা চেঞ্জ হচ্ছে কিনা, বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে কিনা এটা ডিপেন্ড করতেছে। বিভব শক্তিতে বস্তুর বেগের পরিবর্তন হয় না, এটা হলো প্রথম পার্থক্য। অর্থাৎ বিভব শক্তি যে শক্তিটাকে বলতেছি আমরা, যেমন এজেন্ট যদি কাজ করে, এজেন্টের কাজ বস্তুর উপর দুই ধরনের প্রভাব ফেলতে পারে। এক, ওই এজেন্টের কৃত কাজটার জন্য বস্তুর বেগ চেঞ্জ হইতে পারে, এটা একটা প্রভাব। আবার বেগের মান চেঞ্জ না হয়ে বস্তুর ভৌত অবস্থানের চেঞ্জ হইতে পারে। যেমন যেমন আসেন উদাহরণ, ধরো
একটা বস্তু এখানে আছে, এটা হচ্ছে 5তলা ভবন, এটা একটা 5তলা বিল্ডিং, এটা হচ্ছে তার ছাদ, এটা হলো ছাদ। এখন নিচ থেকে একটা বস্তু তো নিজে নিজে আর ছাদে উঠতে পারবে না, একটা জড় বস্তু বা একটা বস্তা, বালির বস্তাকে নিজে নিজে উঠতে পারবে? একজন শ্রমিক এই বস্তাটাকে নিয়ে ছাদের উপর উঠছে, বা এই বস্তুটাকে নিয়ে ছাদের উপর উঠছে। এখন আমাকে একটু বলো, ভালো করে বুঝবা, এবং ছাদের উপর উঠে ও রেখে দিছে। আগে আমার প্রশ্নটা, আমার সিনারিওটা বোঝার চেষ্টা করো, আমি তোমার কি আঁকতেছি এখানে। এই বস্তাটা নিচে ছিল, শ্রমিক এই বস্তাটাকে নিজের কাঁধে করে 5তলা ভবনের উপরে ছাদে রেখে দিয়ে আসছে। তাহলে বস্তু আগে ছিল একেবারে ভূমিতে, আর বস্তু এখন আছে 5তলা ভবনের ছাদে, মানে ভূমি থেকে 5তলা হাইটে আছে। এখন আমারে বলো, এই বস্তু কি এখান থেকে নিজে নিজে 5তলা ভবন উঠছিল? না, ওই শ্রমিকটা নিয়ে গেছে। এখন শ্রমিক যে 5তলা কাঁধে করে ওরে নিয়ে গেছে, শ্রমিকের এখানে একটা শক্তি খরচ হয়েছে না? শ্রমিক মানে ও তো এজেন্ট এখানে, কারণ ওই তো বল প্রয়োগ করে এটার কাঁধে নিছে, বল প্রয়োগ করছে, করে ওইটাকে ছাদে উঠেছে। তাহলে এই যে শ্রমিক দ্বারা যে কাজটা হয়েছে, সেটাই না এজেন্ট দ্বারা কাজ? এই শ্রমিক দ্বারা কাজটাই বস্তুর মধ্যে কি হবে? বিভব শক্তি হিসেবে জমা হবে। তখন কথা হচ্ছে স্যার এটারে এভাবে করে বলার দরকার কি? আমরা যেটা পড়ছি যে এজেন্ট দ্বারা কাজটাই তো তার মধ্যে শক্তি আকারে জমা হবে। হ্যাঁ পড়ছেন, অবশ্যই পড়ছেন, কিন্তু বিভব শক্তির বেলায় একটা বড় ঝামেলা আছে। সেটা কি আমি তোমারে বলি। কোনো বস্তু যখন ভূমি থেকে একটা উচ্চতায় থাকে, তখন ওই বস্তুর উপর তুমি কৃতকাজ দুইভাবে হিসাব করতে পারবা। একটা হলো অভিকর্ষ বলের পক্ষে কাজ, আর একটা হলো অভিকর্ষ বলের বিপক্ষে কাজ। একটু বুঝাই বলি তো, চলো তো। বস্তু যখন ভূমি থেকে এই হাইটে আসে, তাহলে বস্তুকে এইখান থেকে এখানে নিতে অভিকর্ষ বল কোন দিকে কাজ করে এটা মনে রাখবা। অভিকর্ষ বল পৃথিবীর দিকে কাজ করে। অভিকর্ষ বল মানে কি? ওজন। অভিকর্ষ বল মানে ওজন। তাহলে বস্তুর, তুমি যখন একটা বস্তুকে কি করবা, কাঁধে করে উপরের দিকে উঠতে থাকবা ছাদে, ওই বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে বস্তুর যেটা অভিকর্ষ বল, সেটা কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। কথা বুঝছো? এবার তুমি যদি বস্তুটাকে উপরে নিতে চাও, তোমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হবে না? কারণ অভিকর্ষ বল তো নিচের দিকে টানতেছে বস্তুকে। তো তুমি চাচ্ছ বস্তু কাঁধে করে তুমি তুলবা, তাহলে তোমাকে কি করতে হবে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা লাগবে। মানে এটার ওজন যদি 50 নিউটন হয়, তোমাকে 50 নিউটন বল উপরের দিকে কি করা লাগবে? প্রয়োগ করা লাগবে। তাহলে এই যে উপরের দিকে যে বলটা প্রয়োগ করতেছো, এটা হলো অভিকর্ষ বলের বিরুদ্ধে, এবং অভিকর্ষ বলের বিরুদ্ধে বলকে প্রয়োগ করে এজেন্ট প্রয়োগ করে। তাইলে ভূমি থেকে উচ্চতায় যখন বস্তু থাকে, বস্তুর উপর দুইভাবে কৃতকাজ নির্ণয় করা যায়। এবং মোস্ট ইন্টারেস্টিংলি কি জানো, এই দুইটা কৃতকাজের ভ্যালু সেম। অভিকর্ষ বল দ্বারা কাজ যত আসবে, এজেন্ট দ্বারা কাজও তত আসবে, তবে একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আছে কিনা? তো তুমি বলতে পারতা স্যার যদি দুইটা সেম হয়, তো আমাকে এটা এভাবে বলার দরকার কি ছিল? আমি তো শুধু শুধু এমনি মনে রাখতে পারতাম যে এটা একই। হ্যাঁ তুমি মনে রাখতে পারতা, বাট বেসিকটা না বুঝলে তুমি গোলাই ফেলবা পরে গিয়ে, বিশেষ করে ইন্টারে এগুলো তোমার ভেঙে ভেঙে পড়া লাগবে। তো এই ছোট্ট একটা জিনিস কি তোমার বুঝতে এখানে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে? তুমি কি এখন এই জিনিসটা বুঝো নাই? একটা বস্তু যখন ভূমি থেকে উচ্চতায় থাকে, ওর উপর দুইটা বল হিসাব করা যায়, বা দুইভাবে কাজ হিসাব করা যায়। একটা হলো ওর ওজন বলের জন্য, যেটা অভিকর্ষ বল, যেটা নিচের দিকে কাজ করতেছে, এটা দিয়েও তুমি একটা কৃতকাজ বাইর করতে পারবা। আবার এই বলের বিরুদ্ধে বস্তুটাকে ওই পর্যন্ত নিতে এজেন্ট যে কাজটা করছে, এটা হলো অভিকর্ষ বলের বিরুদ্ধে করছে। তাহলে বিভব শক্তি সবসময় অভিকর্ষ বলের বিরুদ্ধে হিসাব হয়। অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা করা হয়, সেটাই এজেন্টের কাজ। ওই এজেন্টের কাজটাকে আমরা বিভব শক্তি বলবো। তাহলে এটাকে আলাদা করে বলার কারণ হলো, এখানে অভিকর্ষ বলের পক্ষেও একটা কাজ নির্ণয় করা যায়। তো অভিকর্ষ বলের পক্ষে যে কাজটা, ওটাকে আমরা বিভব শক্তি বলতে পারবো না। বিভব শক্তি বলবো অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা, মানে বস্তুকে ভূমি থেকে উচ্চতায় তোলার জন্য, নেওয়ার জন্য তুমি যে কাজটা করছো, ওইটাই হচ্ছে কি? বিভব শক্তি। বস্তু এখান থেকে পড়ার জন্য যে শক্তিটা ব্যবহার করবো ওইটা না। এই জন্য তোমাকে বললাম অভিকর্ষ বলের বিরুদ্ধের কাজটাই হচ্ছে বস্তুর বিভব শক্তি হিসাবে পরিচিত। বলো বুঝছো? এই হচ্ছে আমাদের বিভব শক্তির ঘটনা। এবার আরেকটা বিষয় একটু বলে দেই। এই যে তাহলে বিভব শক্তি
ভৌত অবস্থানের পরিবর্তনের জন্য তৈরি হয়। কিসের জন্য? ভৌত অবস্থানের পরিবর্তন। বিভব শক্তির বেলায় বস্তুর আদি অবস্থানে, মানে তুমি যখন তার অবস্থান চেঞ্জ করবা, আগে যেখানে ছিল তুমি তো তাকে সেখান থেকে উপরে নিয়ে গেছো, এই দুই জায়গায় নেওয়ার জন্য তার কি হবে না, মূলত ওই কি বলে এটাকে, বেগের কোনো পরিবর্তন হবে না। ভুলে যাচ্ছে, বেগের কোনো পরিবর্তন হবে না। আগের স্থানে বেগ যত থাকবে ওইখানেও বেগ তত। যেমন ওই যে বস্তার কথা চিন্তা করো, শ্রমিক নিচতলা থেকে বস্তাটা কি করছে, ছাদে উঠাইছে। তো যখন নিচতলায় ছিল তখনও বস্তার বেগ শূন্য, যখন পাঁচতলার ছাদে উঠাইছে তখনও বেগ কি শূন্য। কিন্তু ভূমি থেকে উচ্চতায় যাওয়ার কারণে তার একটা অবস্থান চেঞ্জ হয়েছে না, এই অবস্থানের চেঞ্জের কারণে বস্তু একটা শক্তি লাভ করবে, ওটাকেই বলা হয় কি, বিভব শক্তি। বুঝছো? তাহলে বিভব শক্তির বেলায় বস্তুর বেগের পরিবর্তন হয় না, শুধুমাত্র অবস্থানের পরিবর্তন হয়। ভৌত অবস্থান, আগে কোথায় ছিল, এখন তুমি ভূমি থেকে কত উপরে নিয়ে গেছো ওইটা। এবং আমরা যখন ম্যাথ করব, ইপির সূত্রটা একটু বলে ফেলি। ইপি এটাও তো ডাব্লিউ থেকেই আসবে। তো একটা বস্তুকে একটা উচ্চতায় নিতে কৃত কাজ আমরা বলবো এফএস, এটা হচ্ছে ইপির সমান। তাহলে এবার ইপি পটেনশিয়াল এনার্জি, এফ ইকুয়াল টু তখন তুমি এমজি বলবা, আর এচটাকে তুমি কি বলবা, এইচ বলবা। এই যে এটা হলো বিভব শক্তির সূত্র। তো এখানে এফ ইকুয়াল টু কেন এম এ লিখি নাই, কারণ বস্তু তো আমি একটা হাইটে নিয়ে যাচ্ছি, বস্তুর অবস্থানের পরিবর্তনটা আমরা উচ্চতার সাপেক্ষে চিন্তা করি, এই জন্য এসটা এইচ। আর বস্তুকে যখন তুমি একটা উচ্চতায় তুলবা, তুমি বল প্রয়োগ করবা কতটুক, বস্তুর ওজনের সমান এবং বস্তুর ওজনের বিপরীতে, এই জন্য এফ ইকুয়াল টু এমজি বসছে। এফ ইকুয়াল টু এমজি, বস্তুর ওজন তো নিচে কাজ করবে, বাট তুমি যে বলটা প্রয়োগ করতেছো এমজি পরিমাণ, ওইটা ওজনের সমানই হবে, বাট ওইটা ওজনের বিরুদ্ধে কাজ করবে। ওজন যদি নিচে কাজ করে, তুমি করবা কোন দিকে, ওজনের বিপরীতে। এই জন্যই অভিকর্ষ বলের বিরুদ্ধে বলা হয়। মানে এখানে যে এফটা তুমি প্রয়োগ করছো, এটা অভিকর্ষ বলের পক্ষে না, এটা হলো অভিকর্ষ বলের বিপক্ষে। বস্তুর ওজন এমজি, এটা হলো অভিকর্ষ বল, এটা কোন দিকে, নিচের দিকে টানতেছে বস্তুকে। এবার এই বস্তুকে যদি তুমি উপরে নিতে চাও, তোমাকে কি করতে হবে, এমজি পরিমাণে বল প্রয়োগ করতে হবে, উপরের দিকে করতে হবে। এটা হলো অভিকর্ষ বলের বিরুদ্ধে, এটা হলো অভিকর্ষ বলের পক্ষে। তো এইটাকে আমরা হিসাব করি না, আমরা মূলত এটাকে। বাট ঘটনাক্রমে আসলে দুইটা চেহারাই সেম হয়ে গেছে, এই জন্য এখানে যদি এফ ইকুয়াল টু কে এমজি লেখে, এটা বোঝার উপায় নাই যেটা কি অভিকর্ষ বলের পক্ষে নাকি বিপক্ষে। তো যেহেতু বোঝার উপায় নাই, এই জন্য আমি তোমার একটু আলাদা করে জিনিসটা লিখে দিলাম, যে তুমি মনে রাখবা এই এমজিটা অভিকর্ষ বলের দিকে কাজ করতেছে না, এই এমজিটা অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করতেছে। হয়তো মানটা সেম, এই জন্যই তো তোমাকে আমি আলাদা করে লিখে দিচ্ছি, কারণ তুমি নাহলে পার্থক্যই তো করতে পারবে না। আমি যদি এই জিনিসটা না লিখাই, তুমি এ এমজি আর এ এমজির মধ্যে কোনো পার্থক্য বুঝবা, মান তো সেম আসবে। নিচের ওজন যদি 50 নিউটন হয়, এটাও তো 50 নিউটন। মানের পার্থক্য না, পার্থক্য হচ্ছে ডিরেকশনের। অভিকর্ষ বলের ডিরেকশন পৃথিবীর দিকে, অভিকর্ষ বলের বিরুদ্ধে যে বল সেটার ডিরেকশন পৃথিবীর উল্টা দিকে। এটাই হচ্ছে ঘটনা। বুঝছো ভালো করে, ভালো করে বুঝছো? এটা নিয়ে আরো অনেক পড়াশোনা করা যায়, ইন্টার লাইফে আরেকটু পড়বা। মানে এখানে চিহ্নের যে ঘটনাটা বলছে আপাতত লাগবে না, আপাতত আমরা এখানে স্টপ হইতে পারি। তবে এই বেসিকটা মনে রাখবা। গতিশক্তি, বিভব শক্তি, একটু পর্যন্ত কি আমরা ভালো মতো বুঝছি? তাহলে এই দুইটা টপিক আমরা মোটামুটি অনেকক্ষণ ধরে আলোচনা করছি, যে গতিশক্তি কি এবং বিভব শক্তি কি। আমার টার্গেট ছিল আমি শক্তির সংরক্ষণশীলতাটাও একটু পড়াবো আজকে, বাট আমার মনে হয় লেকচার, আমার টার্গেট লেকচার বেশি বড় করার ইচ্ছে থাকে না, কারণ নাইলে তোমরা আসলে অতক্ষণ কনসেন্ট্রেট করতে পারবে না। দরকারে লেকচার একটু বেশি হোক, তবু আমি এটাকে একটু ছোট ছোট পরিসরে একটু ব্যাপক আকারে পড়াইতে আমার ভালো লাগে। তাহলে এই জন্য আপাতত আমাদের আজকের লেকচারে শুধু বিভব শক্তি আর গতিশক্তির বেসিক কি, ফর্মুলা কিভাবে আসছে, কিভাবে এটা কাজ করে আমরা একটু বুঝলাম। আগামী লেকচারে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতিটা পড়ব। বিশেষ করে আমাদের যে বিভিন্ন পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি বের করতে দেয়, যে ম্যাথ করতে দেয়, আগামী ক্লাস আমরা ম্যাথও করব, কারণ শক্তির সংরক্ষণশীলতার নীতিটা বুঝাইতে খুব বেশিক্ষণ লাগবে না। ওটা বোঝানোর পর আমরা ওই রিলেটেড ম্যাথগুলা আগামী ক্লাসে কয়েকটা সলভ করব। এবং এর পরের লেকচার পুরাটাই হবে গাণিতিক সমস্যা, অর্থাৎ শক্তি সংক্রান্ত যে সমস্যাগুলা, ওটা আমরা লেকচার 5-এ 5 নাম্বার লেকচারটা পুরাই গাণিতিক সমস্যার লেকচার থাকবে, শুধু শক্তি রিলেটেড, কৃতকাজ রিলেটেড। যেরকম একটা ইয়া দিছি না, ওই গাণিতিক সমস্যা লেকচার 2, এরকম লেকচার 5, লেকচার 4 যেটা আগামী লেকচার, ওটা হচ্ছে নীতিটা পড়বো আমরা ভালো করে। এরপরের লেকচার একেবারে ম্যাথগুলো ইন ডিটেল করবো, ঠিক আছে? তাহলে গতিশক্তি আর বিভব শক্তি এটুকু কি ভালো করে বুঝছো সবাই?
যদি বুঝে থাকো আমাদেরকে লিখবা, লিখে জানাবা যে স্যার হ্যাঁ বুঝছি আমরা, আর যদি না বুঝে থাকো ওটাও লিখবা যে স্যার এখানে এখানে বুঝি নাই, বা আপনি যেটা বলছেন এটা আসলে ক্লিয়ার হয় নাই। তখন চেষ্টা করব তোমার ডাউটগুলো সলভ করে দেওয়ার, বা তোমাকে যেভাবে তোমার কাছ পর্যন্ত মেসেজটা পৌঁছানো যাবে, যেভাবে তোমার বোঝানো যাবে চেষ্টা করবো সেভাবে করে দেওয়া। ঠিক আছে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম।